This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা বাইশ কথাটা আগে শুনেছেন? শোনা শোনা লাগছে। পয়লা বৈশাখের সঙ্গে মিল খুঁজছেন তো? লাভ নেই। আসলে সবার শোনার কথাও নয়, কারণ সবার তো আর আপনাদের ওখানে যাতায়াত নেই। পয়লা বাইশ হচ্ছে প্রেসিডেন্সি জেলের একটা কুঠুরির নাম, কিন্তু পয়লা বাইশ এটা কীরকম নামকরণ? আসলে ব্রিটিশ পিরিয়ডের নামকরণের এটা একটা ধারা, জানেন তো? এই পয়লা বাইশ মানে হচ্ছে পয়লা নম্বর রোয়ের 22 নম্বর কুঠুরি, ইংরেজিতে যাকে বলে 1/22। তিলোত্তমাকে ধর্ষণ আর খুনে কলকাতা পুলিশ যাকে অপরাধী বলে ধরেছে, সে এখন ওই কুঠুরিতে রয়েছে। প্রতিবেশীরাও অবশ্য বেশ ওজনদার। রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর শিক্ষার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপাশে রয়েছে। এবার তাতে সঞ্জয়ের মান বাড়লো নাকি ওই হেভিওয়েটদের মানহানি হলো, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন রসিকতা চলছে। চলুক, এ কাজ যার যা কাজ আর কি, কিন্তু বাস্তব পরিস্থিতি সেটা তো বেশ জটিল। ওই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে, আজ হওয়ার কথা থাকলে হয়নি, কাল হবে। তার মানে কোথাও গিয়ে তার মুখের কথায় এই তদন্তকারী সংস্থার লোকজন, তদন্তকারীরা তারা বিশ্বাস করছেন না। তার মানে কি সঞ্জয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করছে না? তাহলে কি সিবিআই এর সঞ্জয়কে অপছন্দ, নাকি সঞ্জয়ের সিবিআইকে অপছন্দ? মানে দেখুন, এই গোটা বিষয়টার বলার কারণ তো একটাই, এই কলকাতা পুলিশের সাথে এই সঞ্জয় কত সহযোগিতা করেছিল বলুন তো। কলকাতা পুলিশ রাত 11:15 এফআইআর করেছিল। সেটাই নিয়ম কিনা সেটা সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে, তারা দেখুক। কিন্তু ওই দিকে দেরি হয়ে গেছে বলে সঞ্জয় কিন্তু এই দিকে দেরি করায়নি। খেয়াল করে দেখুন, এফআইআর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছিল। এমনকি তাকে খুঁজে বার করতে পুলিশকে খুব একটা কষ্ট যাতে না পেতে হয় সেজন্য একদম রেডি হয়ে অপরাধ স্থলের কাছাকাছিই ছিল। পুলিশের সুবিধার জন্যই হয়তো নিজের ওই ব্লুটুথ হেডফোনটা ওই সেমিনার কক্ষে ফেলে এসেছিল। একদম প্রত্যেকটা জায়গায় ক্লু ছাড়তে ছাড়তে গেছিল আর কি, যে সেমিনার রুম ঘটনাস্থল বলে পুলিশ আমাদের জানিয়েছে। শুধু তাই নয়, সঞ্জয় নাকি সিসিটিভিতেও মুখ দেখিয়েছে, মাথায় টুপি বা ওই জাতীয় কিছু দিয়ে ঢেকে মুখটাকে আড়াল করার চেষ্টা করেনি, বরং এমনভাবে দাঁড়িয়েছে যাতে ক্যামেরায় তার মুখটা স্পষ্ট বোঝা যায়। পুলিশকে কতটা সহযোগিতা করেছে ভাবা যায় বলুন তো। পুলিশ জানিয়েছে যে সঞ্জয়কে জিজ্ঞেস করা মাত্র সে সব কথা স্বীকার করে নিয়েছে, এমনকি নিজের জন্য শাস্তি কী হবে সেটাও বলে দিয়েছে, ফাঁসি চেয়েছে, ফাঁসি। এবার সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছেন, প্রধানমন্ত্রীকে তাই নিয়ে চিঠিও দিয়েছেন। 15 দিনে এই সব মামলা নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওই 7 দিনে একদম এনকাউন্টারকে একদম আইনসিদ্ধ করে দেওয়ার দাবি টাবি তুলেছিলেন। তারপরে অবশ্য 50 দিনে মামলার নিষ্পত্তির ফর্মুলা দিয়েছেন, যাতে আমাদের ঘুলিয়ে না যায় না। মানে এত দাবি, সমস্ত কিছু তো চলছে। কে কি চেয়েছেন, কবে চেয়েছেন, কতটা চেয়েছেন, তার জন্য কুণাল ঘোষ আছেন, তিনি একদম টুইট করে বুঝিয়ে দিয়েছেন কে কি চাইছেন, একদম 1, 2 করে করে। ইতিহাসের খাতায় যেরকম ছোটোবেলায় পয়েন্ট করে লিখতে বলতো না, সেরকম করে করে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন মৃত্যুদণ্ড, ফাঁসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন চরমতরম ব্যবস্থা, মৃত্যুদণ্ড ব্র্যাকেটে এনকাউন্টার। তৃণমূল তারা চায় যথাযথ তদন্ত, কঠিনতম শাস্তি এবং মৃত্যুদণ্ড। আচ্ছা, কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের চাহিদা, এ তিনটে আলাদা আলাদা করে লিখলেন কেন? তিন পক্ষ কি আলাদা নাকি? আর তিনটে দাবিতেই তো ওই মৃত্যুদণ্ড চাওয়াটা কমন। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা আছে দেখলাম,
ওই যথাযথ তদন্তের কথাটা লেখা রয়েছে, সেটা বাকি দুজনের ক্ষেত্রে নেই। কেন নেই বলুন তো? বাকিরা কি তদন্তের ধার ধারছেন না? সেটাই বলে দিয়েছেন। মানে যাই হোক, কার মনে কি আছে আমি আপনি কি করে জানবো বলুন তো? নেহাত কুণাল ঘোষ মাঝে মধ্যে বুঝিয়ে দেন, তাই জন্য খানিকটা আমরা বুঝতে পারি, কিন্তু তার লেখাগুলো বেশ চোখ টানছে। আর কান টানছে ওই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্যটা, যেটা তিনি আজকে বলেছেন, সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। আমি মানে একদম সিরিয়াসলি বলছি, আমি শিওর এই যে সেন্টেন্সটা না, এটা একদম ওই সিনেমার যেরকম হিট ডায়ালগ হয়, এটা কিন্তু আগামী দিনে বহুবার ব্যবহৃত হবে, লোকের মুখে মুখে ফিরবে। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। বাম জমানায় হেতাল পারেখ হত্যা মামলায় ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়েছিল, আপনাদের মনে আছে? সেটা অত্যন্ত একটা নক্কারজনক ঘটনা ছিল। খুন, একটা বাচ্চা মেয়ে, খুন, ধর্ষণ, মানে যা যা হয়, মানুষজন একই রকম উতলা হয়েছিল। কিন্তু আলটিমেট সেই মামলাটা নিয়ে, সেই মামলার ফয়সলাটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল নাগরিক সমাজে। এবার তৃণমূলের ওই কারামন্ত্রীর মুখে ধনঞ্জয়ের নামটা যখন শুনতে পেলাম, এবং সেটা যে পরিপ্রেক্ষিতে উঠে এলো, তাতে তো অনেক রকম সংশয় মনের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করলো। এটা তো অন্তত বুঝতে পারলাম যে তিনি ওই ধনঞ্জয় দোষী না নির্দোষ সেই নিয়ে যে বিরাট একটা দ্বন্দ্ব, যে একটা দীর্ঘদিনের ডিবেট, বিতর্ক চলে এসেছিল ওই বামামূল থেকে আজ অবধি চলছে, সেটাকে তিনি বাঁচিয়ে তুললেন। এবং ধনঞ্জয়ের দোষী না নির্দোষ এই দুই পক্ষের মধ্যে তিনি কোন দিকে, তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। এটা তার ডেফিনেটলি ব্যক্তিগত ধারণা, কিন্তু তার সাথে আবার তিনি সঞ্জয়কে মিলিয়ে দিলেন কেন? সঞ্জয়, ধনঞ্জয়, ওই উচ্চারণে মিল রয়েছে সেই জন্যে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? তবে আরেকটা জিনিস এই ধনঞ্জয় আর সঞ্জয়ের মধ্যে কমন রয়েছে, সেটাও একই রকম শুনতে লাগে, সংশয়। ধনঞ্জয়, সঞ্জয়, সংশয়। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অত্যন্ত স্পষ্ট একটা বক্তব্য। কি চাইছেন, কেন চাইছেন, কার কাছে চাইছেন, সবটা পরিষ্কার। দেখুন, চন্দ্রনাথ সিনহা তিনি মন্ত্রী হতে পারেন, তৃণমূল নেতা হতে পারেন, কিন্তু ব্যক্তিগত মতামত দেওয়ার তো 16 আনা অধিকার তার রয়েছে। এবার সেখানে সঞ্জয় সম্পর্কে তো আরও বেশি করে রয়েছে, তাই না? কারণ সঞ্জয় তো এখন তার হেফাজতে। যতদিন রাজ্য পুলিশের হেফাজতে ছিল, সেটা তো ছিল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেফাজত। তারপর সিবিআই হেফাজতের অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেফাজত, কারণ সিবিআই প্রধানমন্ত্রীর অধীনে কর্মীবর্গ দফতরের আওতায় আসে। এবার তিনি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হেফাজতে। সঞ্জয় চন্দ্রনাথ সিনহাকে কাদের কাদের পাশে বসিয়ে দিল, এবার খেয়াল করে দেখেছেন? এবার তার ফলে তার একটা কৃতজ্ঞতাবোধ তো থাকতেই পারে, এরকম মানুষ যে তাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল, সে যাতে অবিচারের শিকার না হয়, তার জন্য তো এইটুকুনি আশা করতেই পারেন চন্দ্রনাথ সিনহা, তাই না? সেজন্যই তো সঞ্জয়কে পার্থ এবং জ্যোতিপ্রিয়র পাশের সেলে রেখেছে কারা দফতর। এটা খুব সরলীকৃতভাবে বলা হলো, হয়তো অত 7-5 তারা ভাবেনি, কিন্তু এই মুহূর্তে ঠিক যেরকম গুরুত্বপূর্ণ বন্দী পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক, কারা দফতরের চোখে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে সঞ্জয়, সেটা বুঝতে কিন্তু এতটুকু অসুবিধা হচ্ছে না। কিন্তু বিরোধী বিজেপি, তাদের কী হবে? সব সাধু উদ্যোগেই তো তাদের খুঁত খোঁজাটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বিজেপি কিন্তু
এ ব্যাপারে সন্দেহ শুরু করে দিয়েছে, জানেন তো। তারা সন্দেহ করছে জেল হেফাজতে হয়তো সঞ্জয়কে ধনঞ্জয় করা হতে পারে, মানে সোজা বাংলায় তার জীবন সংশয় হতে পারে। আর তাই জন্যেই সঞ্জয়ের নিরাপত্তার দাবি জানিয়েছে তারা। এবার ভাবুন, সঞ্জয় এই মুহূর্তে কত বড় একজন ভিআইপি হয়ে দাঁড়িয়েছে। একজন মন্ত্রী, কারামন্ত্রী, যার হেফাজতে সে রয়েছে, সে আদৌ ওখানে থাকার যোগ্য কিনা, মানে তার যৌক্তিকতা আছে কিনা, তার সেরকম দোষ করেছে কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আর ওই জায়গায় জেলের মধ্যে তার মতো শুভানুধ্যায়ীর হেফাজতে থাকা অবস্থাতেও সঞ্জয় যাতে নিরাপত্তা পায় তার জন্য দাবি তুলছে বিজেপি। রাজ্যের মন্ত্রী নন, তিনি এখন রাজ্যের কারামন্ত্রী। তার এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না, আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি। কারামন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে, তার মানে ধনঞ্জয়কে ক্ষুদিরাম বানানো, সঞ্জয়কে ক্ষুদিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন। যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায়, তা আরও বড় ধরনের বিপর্যয়। কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে, তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই বা সঞ্জয় রায়ের সুরক্ষা নিশ্চিত নয়। কারণ এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে। হতেই পারে। ফলে তদন্ত, আমরা তো বলছি যে সিবিআই এখনো পর্যন্ত কেন খালি হাতে ঘুরে বেড়াচ্ছে। একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটা তো কলকাতা পুলিশের অ্যারেস্ট করা, মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট করা। তাহলে সিবিআই এর হাতে এতদিন ধরে রইল, 10-11 দিন হয়ে গেল, সিবিআই কি করলো? গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, তার মানে তদন্তেরও ওরা হয়ে গেছে, বুঝলেন তো? এই হচ্ছে মুশকিল। এবার যে মুহূর্তে এই বিষয়টা এসে দাঁড়ায়, তখন তো তাদেরও নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে কিছু না কিছু বলতে হয়। সেটা সিবিআই খুব ভালো জানে। কারণ এই যে এটা রাজ্যের, এটা কেন্দ্রের, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অন্তত বাংলার ক্ষেত্রে যে অভিযোগগুলো ওঠে, সেটা তো তারা এতগুলো তদন্ত এখানে করছে, এ সম্পর্কে একদম বিলক্ষণ তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তারা জানে আগের থেকে কি কি গিয়ে রাখতে হবে। তারা তাদের মতো করে গিয়ে রেখে দিয়েছে। তারা প্রথমেই বলটা পুলিশের কোর্টে ঠেলে দিয়েছে, বলেছে যে ওই যে অকুস্থলটা, সেই অকুস্থল ট্যাম্পার্ড হয়েছিল। অর্থাৎ কোথাও গিয়ে তারা যখন তথ্য প্রমাণ খুঁজতে গেছে, তখন সেটা তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। সেটা কলকাতা পুলিশের জন্য হয়েছে। এবার যদি তথ্য প্রমাণই না থাকে, তাহলে 15 দিন কেন? তারা 25 দিন, 25 বছরে গিয়ে কিছু না খুঁজে বার করতে পারে। কুণাল ঘোষ আজকে যেটা বলছেন, সিবিআই কিন্তু আগে ভাগে তার জবাব দিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা, জানেন তো। তবে প্রেসিডেন্সি জেলে আজ 1 ঘন্টার জন্য কুঠুরির বাইরে বের করা হয় সঞ্জয়কে। জেল সূত্রের খবর হচ্ছে অন্য বন্দীদের কুঠুরিতে বন্ধ করে রেখে তারপর সঞ্জয়কে বের করা হয়েছিল, যাতে সঞ্জয়ের ওপর কেউ হামলা করতে না পারে। দেখুন, এটা সতর্কতা হতে পারে, মনে হতেই পারে। যেভাবে গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্য কেন, দেশের মানুষ, বিদেশে থাকা মানুষরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনায় পথে নামছেন, সুবিচার দাবি করছেন, তার মানুষের মধ্যে কতটা আবেগ, কতটা সবার মধ্যে একটা বিতৃষ্ণা জন্মেছে ভাবুন তো। ফলে কেউ সঞ্জয়ের ওপর, সঞ্জয়ই এটার মেন কালপ্রিট, এটা ধরে নিয়ে কেউ তার ওপর হামলা ঠামলা করতে পারে, এই আশঙ্কাটা রয়েছে। এরকমটাও তার মানে হতে পারে। দেখুন, আমরা এমন কিছু জানি না যে এমন কিছু নির্দিষ্ট করে আপনাদের সামনে তুলে ধরব, সবই হতে পারে। আমরা শুধু এটা বুঝতে পারছি যে যেহেতু তাকে এরকম নিরাপত্তার মধ্যে রেখে, বাকিদের আটকে রেখে তারপর তাকে বার করা হয়েছিল, তার মানে ভয়ে নিশ্চয়ই করা হয়েছিল যে সে বেরোলে এবং বাকিরাও সেই সময় যদি খোলা থাকে, কেউ না কেউ তার উপর হামলা করতে পারে, নইলে আর তাদের আটকে রাখা হবে কেন? আসলে এই ঘটনাটা এতবার, এত রকমভাবে মোচড় দিয়েছে, এই পাশ ওপাশ করেছে, এতজন এতবার বয়ান বদল করেছে, এই ঘটনাটা এটা কোনো কিছুই বোধহয় শেষ পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না, এটাই মনে হচ্ছে, জানেন তো। এমনকি শেষ হয়ে গেলেও মনে হবে শেষ হয়নি। ছোট গল্প, কুণাল ঘোষ তো এক্স স্যান্ডেলে পরের পোস্টে অনায়াসে আরও কয়েকটা লাইন বাড়িয়ে দিতে পারেন,
মমতা ব্যানার্জি কী চান, অভিষেক ব্যানার্জি কী চান, দল কী চায়, চন্দ্রনাথ সিনহা কী চাইলেন, তার আগে সুখেন্দু শেখর রায় কী চেয়েছিলেন, এমনকি ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কী বলেছিলেন, এগুলো সব এরপর পর 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 যোগ করে দিতে পারেন, একদম পয়েন্ট করে করে। দেখুন, এই ঘটনাটায় তাদের দলের মধ্যে থেকেই এত রকম পরস্পর বিরোধী মতামত উঠে আসছে না, সেগুলো দেখে এমনিতেই বুঝতে পারবেন যে লোকজনের কিন্তু মাথা গুলিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। তাদের সামনে অন্তত একটা এরকম রেডি রেকনারটা থাকা উচিত। এক ঝলক দেখলো, দেখে বুঝে গেল আচ্ছা উনি ফরে ছিলেন, উনি এগেনস্টে ছিলেন, এরকম ব্যাপার আর কি। কার মতামত কার সঙ্গে মিশছে, কার সঙ্গে মিলছে, রাজনীতিতে এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ। কারণ এগুলোর ওপর থেকেই আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং খেয়াল করে দেখুন, এটা এমন একটা বিষয়, এটাতে সরাসরি কোনো রাজনৈতিক যোগাযোগ খুঁজে পাওয়াটা এখন অবধি সহজ নয়। পাওয়া যাবে না বলছি, কিন্তু সহজ নয়। এবং সেই জায়গাটা যদি পুরো ব্যাপারটাই যদি ওয়ান সাইডেড গেম হয়ে যায়, পুরোটাই যদি শাসক দল খেলে ফেলে, তখন তো ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যায়। এই যে বিভিন্ন মতামতগুলো উঠে আসছে, যেগুলো লিখেছেন, যেগুলো লেখেননি, সেগুলো না হয় আমরা আমাদের এখানে TV9 বাংলায় শুনিয়ে দেবো আর কি। সুখেন্দু শেখর রায়, তৃণমূলের সাংসদ, তিনি তিলোত্তমার বিচারের দাবিতে ধর্ণা দিয়েছিলেন, আর সেখানে বলেছিলেন অন্য কোনো ঘরে খুন করে দেহটা সেমিনার রুমে আনা হতে পারে। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় পুলিশ কমিশনার আর সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার কথা বলেছিলেন। কত বড় দাবি ভাবুন তো, তৃণমূল সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি এরকম একটা বক্তব্য রাখছেন। এই জন্য তাকে হাইকোর্ট পর্যন্ত দৌড়দৌড়ি করতে হয়েছিল। তারপর পোস্ট মুছেছেন, কিন্তু আরেকটা পোস্ট করেছেন 1962 সালের ডিসেম্বরে RK লক্ষ্মণের আঁকা একটা ব্যঙ্গচিত্র। সেখানে একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু গুজব ছড়ানোর জন্য নয়, সত্যি কথা বলার জন্য। আসলে ওই বছরটা ছিল চীন যুদ্ধের বছর। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন লোককে নানা রকম বক্তব্য পেশের জন্য, মত প্রকাশের জন্য পুলিশ ধরপাকড় করছিল। এবার সেই পোস্টটা 62 পোস্ট এই 24 পোস্ট করে সুখেন্দু শেখর কি বোঝাতে চাইলেন? সত্যি কথা বলার জন্যই তাকে লালবাজার ডেকে পাঠিয়েছিল, তাকে হাইকোর্টে যেতে হয়েছিল। তিনি পোস্টগুলো মুছে দিয়েছেন, তার বক্তব্যগুলো মুছে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার থেকে। সেটা হয়তো চাপে পড়ে পুলিশ বা কোর্ট এড়াতে, হয়রানি এড়াতে। কিন্তু আসলে যেগুলো তিনি লিখেছিলেন বা যেগুলো তিনি মুছেছেন, সেগুলো সত্যি কথা ছিল। এই একটা কার্টুনের মাধ্যমে তিনি সেটাই কি বোঝাতে চাইলেন? এটাও তো বোঝার দরকার। শুধুই বিবেকের টান, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অঙ্কও রয়েছে? এন্ড অফ দ্য ডে রাজনৈতিক নেতা তো, তাই না? আর রাজ্যের পুলিশ কমিশনার তিনি কি বলেছেন? তার বক্তব্যের বেশিরভাগটাই এই সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে বিভিন্ন জায়গায়, শুনে নিন। RG করের ওই হামলার রাতে পুলিশ কমিশনার বেশ রেগে মেগে প্রশ্ন তুলেছিলেন যে তারা কি কোনো কিছু করতে বাকি রাখছেন, তাদের কি কোনো গাফিলতি আছে? তারা কি একবারও বলেছেন যে একজনের বেশি সেখানে কেউ ছিল না? খেয়াল করে দেখুন, একজনের বেশি সেখানে যে কেউ ছিল না, একাধিক লোক ছিল না, এটা কি তারা একবারও বলেছেন? তারা খোঁজ করছেন, তদন্ত চলছে। মানে এক না একাধিক, সঞ্জয়ের সঙ্গে কে, এই বিতর্কটা কিন্তু বিভিন্ন বক্তব্যে বেশ কয়েকবার উঠে এসছে। মুখ্যমন্ত্রী শুদ্ধ বলেছেন। দেখুন, যারা এই বক্তব্যগুলো বেশি করে তুলছেন তারা কেউ আন্দোলনকারী ডাক্তার বা বিরোধী দলের কেউ নন। তাদের বক্তব্যগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি। কিন্তু যারা
এই একাধিক লোকের এটার সঙ্গে যুক্ত থাকার তত্ত্ব দিচ্ছেন, অথবা কোথাও গিয়ে এই সঞ্জয় রায় বা ব্যতিরেক আরও কেউ আছেন এই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে এই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছেন। তারা শাসক দল আর প্রশাসনের অংশ, এটা তাদের বক্তব্য, তাদের ব্যক্তিগত বক্তব্য। এটা সম্পর্কে মানে এটাকে কিভাবে নেবে সেটা পুলিশের বক্তব্য, পুলিশের দেখার বিষয়, প্রশাসনের দেখার বিষয়, তাদের পার্টির দেখার বিষয়। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি, যদি কোনো জায়গায় সংশয় থেকে থাকে সেই সন্দেহের নিরসন হওয়া উচিত। আর দুই, বারবার যে জায়গার থেকে মানে এই রাজনৈতিক নেতারা বলছেন তো বলছেন, কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যাদের, তারা কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা এই বিষয়টা জানেন বোঝেন, তারা চিকিৎসক, তারা ফরেনসিক বিশেষজ্ঞ, তারা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বা যারা ওই চেহারা দেখেছেন তাদের প্রত্যেকের বক্তব্য, ওখানে যা হয়েছে একজনের দ্বারা তো সেটা হওয়া সম্ভব না। সঞ্জয় রায় সে নিরপরাধ না অপরাধী জানি না, কিন্তু সে যদি অপরাধী হয়ও, সে যদি কালপ্রিট হয়ও, তাহলে তার সঙ্গে আরও কারুর থাকার সম্ভাবনা কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না। এটাও কিন্তু আমরা ওই যারা এই ব্যাপারটা জানেন, চিকিৎসকরা, যারা একমাত্র গোটা ব্যাপারটা বিশ্লেষণ করে বলতে পারেন সঠিকভাবে, তাদের কথা অনুযায়ী আমরা বলছি। সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রত্যেককে ধরতে হবে। এতে যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব না। আমরা সব রকম কাজ করছি। more than one people will find out. There is a way to find it. Scientific evidence. দেখুন, 12 ঘন্টার মধ্যেই প্রথম গ্রেফতার, তারপর 15 দিনেও আর কাউকে গ্রেফতার করা গেল না। এবার তৃণমূলের মধ্যে যারা মূল অপরাধী ধরা পড়েছে বলে এই তত্ত্বে বিশ্বাস করেন, তারা দাবি করতেই পারেন সঞ্জয় একাই অপরাধ করেছে, আর কেউ নেই, তাই ধরাও পড়েনি। আর সেটা তো কলকাতা পুলিশ করে দিয়েছে, সুতরাং সিবিআই সে আর নতুন কী করলো? আর কলকাতা পুলিশ তারা দাবি করতেই পারে সেক্ষেত্রে তাদের তদন্ত সঠিক পথেই ছিল। তাহলে তাদের ওই পরের বক্তব্যটা যেটা ছিল, যেটাতে তারা বলেছিলেন যে কখনো বলেননি একজনই ছিল, সেটার কি হলো? তারা এখন সেক্ষেত্রে বলতে পারেন যে গোটা বিষয়টা তারা তদন্ত করে দেখার সময় পেলেন কোথায়। ঠিক, ব্যাপারটা তো চলে গেল সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই কি দাবি করবে? তারা তো সুপ্রিম কোর্টে কি বলে দিয়েছে সেটা তো আপনাদের বললামই। ঘটনার 5 দিন পর তাদের হাতে তদন্তভার এসছে। এবার যেটা ঘটনাস্থল বা অকুস্থল বলে দাবি করা হচ্ছে, সেখানে পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। তারা যেটা করেছে, যেটা বলেছে, তার মানে সেটা অজুহাত আপাতত। এর বাইরে ডাইরেক্ট কিছু আমরা তাদের কাছ থেকে অন্তত পাইনি। অন্তত তারা ভেতরে কি করছেন, এক দেখাচ্ছেন, করছেন আর এক, এরকম কোনো ব্যাপার আছে কি না কাউকে বুঝতে দিচ্ছেন না। আসলে সব কিছু তারা সলভ করে ফেলেছেন। এইগুলো সব এখন আমাদের বিভিন্ন আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। সেগুলো যতক্ষণ না প্রকাশ্যে আসছে আমরা জানি না। তাহলে এই 2, 3, 4 পক্ষের মধ্যে কে বাকি রয়ে গেল? সঞ্জয় নিজে। সঞ্জয়কে অপরাধী বলে দাবি করায় কলকাতা পুলিশের যুক্তি কী ছিল? এটা ভেবে দেখুন। 3টে যুক্তি। সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি, সেমিনার রুমে তার ব্লুটুথ পড়ে থাকা, আর সব থেকে বড় কথা তার স্বীকারোক্তি, মানে যেটা পুলিশ দাবি করেছে আর কি। কিন্তু সিবিআইয়ের জেরায় যা তথ্য পাচ্ছি তাতে তো সঞ্জয় খুনের কথা অস্বীকার করেছে। 4 তলায় গেলেও সে কিচ্ছু করেনি বলে দাবি করেছে। প্রথমে বলেছিল সেমিনার রুমে সে ঢোকেনি, তারপরে বলেছে একবার উঁকি মেরেছিল, একবার বলেছে একবার ঢুকে বেরিয়ে এসছে, প্রথমে বলেছিল ভেতরে কাউকে দেখেনি,
তারপর বলেছে প্ল্যাটফর্মে আবছা আলোয় কাউকে ঘুমোতে দেখেছিল। এগুলো সবই নাকি সিবিআইয়ের জেরায় সে বলেছে, এগুলো সিবিআই সূত্রেই জানা গেছে। এগুলো সত্য মিথ্যা জানি না, সিবিআই সূত্রে যেটুকুনি আমরা জানতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু ব্লুটুথটা ওখানে কি করে পড়ে গেল, কি করে তার বাঁ উড়ু আর বাঁ হাতে আঁচড় লাগলো, তার পরিষ্কার উত্তর সঞ্জয় দিতে পারেনি, সেটাও সিবিআই সূত্রেই জানা। এবং এইখানে একটা কথা একটু বরঞ্চ আমরা পরিষ্কার করে দিই, অভিযুক্তের শরীরে আঁচড়ের দাগ অভিযুক্তের বিরুদ্ধে একটা বড় প্রমাণ হতে পারে। ধর্ষণের সময় ওই নির্যাতিতা নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন, তখন প্রাণ বাঁচাতে তিনি হাত পা ছুড়বেন, আছড়ে কামড়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নির্যাতিতার নখে সঞ্জয়ের চামড়া বা দেহকোষ থাকার কথা, খালি চোখে দেখা যাবে না, কিন্তু ফরেনসিক এভিডেন্স হিসেবে তা সংগ্রহ করে রাখতে হয়, তারপর ডিএনএ পরীক্ষা করে মিলিয়ে কোর্টে পেশ করতে হয়। সঞ্জয় ধরা পড়ার আগেই তিলোত্তমার অন্ত্যেষ্টি হয়ে গেছিল। পুলিশ কি এই ধরনের ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করে রেখেছে? যদি করে রাখে, যদি সেই সব আঁচড়ের সঙ্গে তিলোত্তমার নখের সম্পর্ক প্রমাণ করতে পারে, খুব ভালো। যদি তিলোত্তমার শরীরে যে ফ্লুইড পাওয়া গেছে তার মধ্যে কোনো রকম কোষ পায়, কোনো রকম সিমেন্ট পায়, তার সাথে সঞ্জয় রায়ের স্যাম্পেল মেলে, তাহলে একরকম। যদি না হয় এগুলোর কোনোটাই, তাহলে তো কেস দাঁড়াবে না। সেক্ষেত্রে সিবিআইয়ের কিচ্ছু করার নেই, কারণ পুলিশ যেমন নমুনা প্রমাণ সংগ্রহ করেছে তার ভিত্তিতেই তো সিবিআইকে এগোতে হবে। ওই তো বললো তারা যে এখন আর কিছু নেই, অল্টার্ড হয়ে গেছে অকুস্থল। আর যেগুলো যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি ফাঁক থেকে যায়, তাহলে তো কামদুনি মামলায় যেভাবে ফাঁসির আসামির যাবজ্জীবন, ফাঁসির থেকে বদলে যাবজ্জীবন হয়েছে, 3 জন বেকসুর খালাস হয়ে গেছে, সবই তো ওই তদন্তের তথ্য প্রমাণের মধ্যে ফাঁক থাকার জন্য। কোর্ট সেটা, হাইকোর্ট সেটা বারবার বলেছে। অর্থাৎ মাঝখানে যদি ফাঁক থেকে যায়, গোঁজামিল থাকে, তাহলে তো এটাই হয়। শুধুমাত্র দেহরস দিয়ে ধর্ষণ আর খুন প্রমাণ করা যাবে কি না সেটাও তো একটা আইনি লড়াইয়ের বিষয়। আইনের চোখে কিন্তু অনেক কিছু অনেকভাবে প্রমাণ করতে হয়। একদম নিশ্চিত না হয়ে আইন কখনো সিদ্ধান্তে পৌঁছয় না। অবশ্য দেহরসের ডিএনএ যে মিলেছে তারও তো প্রমাণ এখনো সামনে আসেনি। এবং সবথেকে বড় কথা, সঞ্জয়কে কেউ ঢুকতে আর বেরোতে দেখেনি, ওই দূরের সিসি ক্যামেরা ছাড়াটা। তাকে কেউ চাক্ষুষ দেখেনি যে সেই ঘরে ঢুকছে, কেউ দেখেনি সে ধর্ষণ করছে, খুন করেছে। তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষদর্শী নেই। আইনজীবীরা জানেন মামলায় এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন কি গুরুত্বপূর্ণ হয় সবথেকে বেশি? পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। যে তথ্য প্রমাণের ক্ষেত্রটা সিবিআই দাবি করেছে কি অনেকটা বদলে গেছে, মানে সঠিক নেই। কলকাতা পুলিশ সূত্রে এই কদিন সঞ্জয় কি করেছিল, কোথায় কোথায় গেছিল, তার বিস্তারিত বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই বিবরণেও বাড়তিনেক চেঞ্জ হয়েছে, সেটা হোক, কিন্তু দিনের বিবরণ থাকলেও ওই সময়টুকুর মধ্যে সঞ্জয় ঠিক কী করেছিল তার বিবরণ এখন অবধি কেউ দিতে পারেনি। একটা স্কেচ তুলে দেওয়া হয়েছে আমাদের কাছে। আমরা জানতে পেরেছি সঞ্জয় কী ধরনের লোক, আমরা জানতে পেরেছি সে খানিকটা সেক্স ম্যানিয়াক টাইপের লোক, আমরা জানতে পেরেছি সে ওই কোথাও গিয়ে নিষিদ্ধ পল্লীতে যায়, আমরা জানতে পেরেছি তাকে তার কাটা বলা হতো, মানে তার মধ্যে বেশ কিছু গণ্ডগোল ছিল তার আচার ব্যবহারে। আমরা জানতে পেরেছি যে তার বাড়িতে শুদ্ধ অশান্তি ছিল, এগুলো আমরা জানতে পেরেছি। চরিত্রটা এমনভাবে আমাদের সামনে উঠে এসছে না, তার পক্ষে এই ধরনের কোনো কিছু করা যে খুব অসম্ভব নয়, বরঞ্চ একটু বেশি মাত্রায় সম্ভব, এটাই প্রথম থেকে আমাদের সামনে পোর্ট্রেট হয়েছে। সেগুলো আদালতে গ্রাহ্য হবে তো? আদালতে তার খুন বা ধর্ষণ প্রমাণ করার ক্ষেত্রে গ্রাহ্য হবে তো? আইন, আইনজীবী, আদালত, বিচারক এরা বলতে পারবেন।
কিন্তু গোটা ব্যাপারটা খুব সরলীকৃত না, খুব সরলীকৃত না। একজন ঘটনা ঘটালো, সঙ্গে সঙ্গে তাকে দেখা পাওয়া গেল, ধরে ফেলা হলো, গড়গড় করে বলে দিল, সলভ। প্রশ্ন আছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। সারাদিন যে পরিমাণ মদ্যপান করার কথা বলা হয়েছে, যেখানে যেখানে যাওয়ার বিবরণ দেওয়া হয়েছে, তারপর ভোর রাতে কারোর ওই অপরাধ করার শক্তি থাকবে? মানুষের মন যতই বিকৃত বলে দাবি করা হোক না কেন, শরীর তো শরীরই, মানুষের শরীর, সেটাও তো ক্লান্ত হয়, তারও তো কিছু নিয়ম আছে। আবার এটাও ঘটনা, এন্ড অফ দ্য ডে মানুষ তো, কখন যে মানুষ কি করে ফেলতে পারে কেউ জানে না। ফলে আসল জিনিসটা কি জানি না, এক হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু যাই হোক সেটা আলটিমেটলি কোর্টে তো প্রমাণ করতে হবে। আমরা শুধু এটাই চাইব, পুলিশ যা তদন্ত করেছে, যা তথ্য প্রমাণ তুলেছে, বা এখন সিবিআই তদন্ত করে যে তথ্য প্রমাণ সংগ্রহ করবে, সেগুলো যেন এতটা শক্তপোক্ত হয় যে সত্যিকারের অপরাধী তাকে আইডেন্টিফাই করতে এবং তাকে শাস্তি দিতে, যেন যোগ্য শাস্তি, উচিত শাস্তি দিতে আদালতের কোনো সমস্যা না হয়। সঞ্জয়ের গ্রেপ্তারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে। সঞ্জয় সেই রাতে প্রায় 4 বার মদ্যপান করেছে, যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি। এই পরিস্থিতিতে তার পক্ষে খুন করা শ্বাসরোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক ঘটনা যা বলছে, এ কাজ একার নয়, একাধিক ব্যক্তি জড়িত, এবং সেই কারণে সিবিআই এর কাছেও আমরা দাবি করছি যে সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছেন, মানুষের ধৈর্য কিন্তু আর থাকছে না। দেখুন, সুকান্ত মজুমদার বা জগন্নাথ চট্টোপাধ্যায় যা আজ বলছেন, ডাক্তার আর ফরেন্সিক বিশেষজ্ঞরা অনেক দিন আগের থেকে বলেছেন। এবার এই জায়গার থেকেই আমরাও বলেছি, কারণ আমাদের সবার, যারা রাস্তায় নেমেছিলেন, আপনাদেরও সবার একটাই তো চাহিদা, ওই যেটা বললাম, আসল অপরাধী ধরা পড়ুক, তার শাস্তি হোক। সে এক না একাধিক, এত তো আমরা ভাবতে চাইনি। আমরা শুধু চেয়েছি যদি একজনও থেকে থাকে তাহলে সে ধরা পড়ুক, আর একজনও যাতে বেঁচে পালিয়ে যেতে না পারে। এই অপরাধ যে বা যারা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়াটা খুব খুব জরুরি। আমরা নড়ে গেছি এই ঘটনাটায়, এটা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। ঘটেনি আগে এরমভাবে আমাদের সবাইকে এভাবে নাড়ায়নি। আসলে এত কিছু এতদিন ধরে আমরা সহ্য করেছি না, আমরা জানি না। ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন গরল উঠেছিল, বিষ, নীলকণ্ঠ হয়েছিলেন শিব সেই বিষ পান করে নিয়ে, পরবর্তী ক্ষেত্রে আমরা জানি না সে বিষ তো তার শরীরে ছিল, আরও চারপাশ থেকে অনেক অনেক বিষ, সেগুলোকে ধারণ করতে করতেই হয়তো তিনি কোনো সময় তাণ্ডব নৃত্যের মেতেছিলেন। আমরাও তো অনেক কিছু সহ্য করেছি, আমরা কম, গত কয়েক বছর ধরলেই তো অনেক কিছু। তাই জন্যই হয়তো মানুষের ক্ষেত্রে এই তিলোত্তমার এই পরিণতিটা নেওয়ার সম্ভব হয়নি, কারণ তিলোত্তমার মধ্যে আমরা হয়তো সব নিজেদের দেখতে পেয়েছি। দেখুন, পুলিশ, সিবিআই এরা হয়তো অপরাধীর মনস্তত্ত্ব বেশি বোঝে, কিন্তু ডাক্তাররা মানুষের শরীরটা পুলিশের থেকে বেশি বোঝেন। এবং সব থেকে বড় কথা, সঞ্জয়ের অপরাধের কোনো প্রত্যক্ষদর্শী নেই। সব থেকে বড় কথা, তার শরীরের ওপর নির্মম আক্রোশে একটা আক্রমণ করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, যেটা শুধুমাত্র কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্ট, যৌন অত্যাচার নয়, তার বাইরেও অনেক কিছু হয়েছিল। মেরেছিল, লোকজন মেরেছিল, লিটারালি মেরেছিল। একটা প্রবল আক্রোশ থাকলে যেরকমভাবে মারে, মেরেছিল। সঞ্জয় সম্পর্কে এখন অবধি পুলিশ যা বলেছে, ধরার পর থেকে আজ পর্যন্ত যা যা আমরা তথ্য পেয়েছি, আবার বলছি, তিলোত্তমার সঙ্গে তার কোনো গণ্ডগোল হয়েছিল, তার তিলোত্তমার ওপর রাগ থাকতে পারে, এরকম কোনো কিছু নেই, পাইনি আমরা। থাকলে যদি সামনে আসে তাহলে বুঝতে পারবো। গোটা বিষয়টা এখন অবধি যে জায়গায় আছে, যেভাবে সাজানো হয়েছে, যেভাবে সাজানো বলছি এই জন্যে যে রিকনস্ট্রাক্ট করা হয় না,
বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে, সেইগুলোর ভিত্তিতে যেভাবে গোটা বিষয়টাকে দেখানো হচ্ছে, তাতে এটা ঘটনাচক্রে ঘটেছিল, এক সেক্স ম্যানিয়াক সে করে ফেলেছে। তাহলে এত রাগ, এই অত্যাচার এলো কোত্থেকে? যাবতীয় অত্যাচারটার মধ্যে না, এগুলো নিয়ে আর আপনাদের সামনে বলবো না, মানে এগুলো আলোচনা করাটাও অত্যন্ত কষ্টকর। মোদ্দা কথা হচ্ছে, শরীরের ঊর্ধ্বাঙ্গে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যেটা সচরাচর লালসার ক্ষেত্রে থাকে। দেখুন, সঞ্জয়কে শেষ কে দেখেছিল তারই বন্ধুস্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার, মানে একেবারে সব জায়গার সঙ্গী বলতে যা বোঝায় সব কিছু। সে সেই শেষ রাতে সঞ্জয়কে শেষ দেখেছিল। সন্দীপ আর বাকিদের সঙ্গে তারও কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট কাল হবে, সে তদন্তকারীদের জানিয়েছে। সেদিন চেতলায় তারা গেছিল বান্ধবীর কাছে। সেখান থেকে বেরোনোর পর সঞ্জয়ের মেজাজ নাকি খুব খারাপ ছিল। সঞ্জয় সেই রাতেই আরজিকর যাওয়ার কথা বলে, বন্ধু না যাওয়ার কথা বললেও সঞ্জয় শোনেনি। হঠাৎ সেই রাতে সঞ্জয় আরজিকরে যেতে চেয়েছিল কেন? এই কেনটার উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে মোটিভটা, যেটা আদালতে প্রমাণ করতে হয়। এই মোটিভের খোঁজই করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। আমরাও এই বেলা ওই বললাম তো, ইচ্ছে না করলেও এই নিয়ে আরও কিছু কথা বলেই ফেলি, কারণ আজকে চুপ করে থাকার সময় না, জানেন তো, কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো সত্যি বলছি। আপনারাও বলুন, কারণ কিছু কথা আজ না বললেই নয়। সালটা 2017। দেশের সেনাপ্রধান তখন ছিলেন বিপিন রাওয়াত। মনে পড়ছে, একদিন একটা প্রেস মিটে আর্মি চিফকে প্রশ্ন করা হয়েছিল যে চীন আর পাকিস্তান যদি দুপ্রান্ত থেকে হামলা করে, ভারতীয় সেনা একসঙ্গে এই দুটো ফ্রন্টে লড়তে পারবে তো? মানে যেটা আমাদের চিরকালীন আমাদের সংশয় আর কি। আমরা সবসময় নিজেদের নিরাপদ দেখতে চাই না, আমরা ঠিক থাকবো তো? এক্ষেত্রে সেনার ঘাড়ে চেপে সেনা আমাদের বাঁচিয়ে দিতে পারবে তো, সামলে দিতে পারবে তো দুই শত্রুকে দুই ফ্রন্টে একই সময় একসঙ্গে? বিপিন রাওয়াতের উত্তরটা আমি কোনোদিন ভুলব না। জেনারেল রাওয়াত সেদিন বলেছিলেন, দুই সীমান্ত তো বটেই, ওই একই সময় যদি দেশের ভেতরেও কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দেয় ভারতীয় সেনা, তাহলে তাদেরও ঠান্ডা করে দিতে পারবে। করগুনে দেখিয়ে দিয়েছিলেন চীন আর পাকিস্তানের বিরুদ্ধে দুদিকের বর্ডার আর দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী সবাইকে ঠান্ডা করে দেবে। আড়াইখানা ফ্রন্টে ভারতীয় সেনা লড়তে পারে একসঙ্গে। এতদিন পর আমার বিপিন রাওয়াতের পুরনো কথাগুলো মনে পড়ে গেল কেন? কারণ শিক্ষা দপ্তরের একটা নির্দেশিকা, জেলায় জেলায় স্কুল পরিদর্শকের তরফে এই নির্দেশিকাটা গেছে, এবং সেন্ট্রালি মানে একদম মূল জায়গা বিকাশ ভবন, সেখান থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে স্কুল টাইমে স্কুলের বাইরে কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে পড়ুয়ারা অংশ নিতে পারবে না। যদি অংশ নেয় তাহলে কী হবে? হাওড়ার 3টে স্কুল, বলুহাটি স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল আর ব্যাটরা বিজয়লক্ষ্মী বালিকা বিদ্যালয়কে শোকজ করে সেটা বুঝিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। এই 3টে স্কুলের পড়ুয়ারা নাকি এই স্কুলের সময় তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, প্রতিবাদে অংশ নিয়েছিল। একবার বারণ করে দেওয়ার পরেও এটা তো হয়েছে, ফলে বড় অবাধ্যতা। খুব রাগ করেছেন শিক্ষাকর্তারা, বুঝতে পারছি, তাই তারা হাওড়ার ওই 3টে স্কুলকে এই শোকজের লেটার পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে জবাব না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও শোকজের চিঠি পাওয়া বলুহাটি স্কুলের শিক্ষক TV9 বাংলাকে জানিয়েছেন তাদের ছাত্ররা স্কুলের সময় নয়, স্কুল ছুটির পরেই প্রতিবাদে সামিল হয়েছিল এবং ছাত্রছাত্রীদের জন্য তারা গর্বিত। এই খবরটা পাওয়ার পরেই না আমার খেলা জানি ওই বিপিন রাওয়াতের সেই 7 বছরের পুরনো সাক্ষাৎকারটার কথা মনে পড়ে গেল,
জানতে ইচ্ছে করছে জানেন তো, শিক্ষাকর্তাদেরও কি ওই আর্মিদের ট্রেনিং নেওয়া আছে নাকি, ভারতীয় সেনাবাহিনীর মতো নাকি আমাদের শিক্ষা দপ্তর? নাহলে একসঙ্গে তারা এতগুলো ফ্রন্টে কেন লড়তে নামলেন বলুন তো? ফ্রন্ট কি কম খুলে বসে আছে? এমনিই তো অনেকগুলো ফ্রন্ট ওপেন। চাকরির দাবিতে হবু শিক্ষকরা রাস্তায় আছেন, আন্দোলন করছেন 1000 দিনের বেশি। এবার বিভিন্ন জায়গায় মানে ধরুন আর কিছু হোক চাই না হোক, এই মেডিকেলেই, এই আরজি করেই বা বিভিন্ন ক্ষেত্রে যা যা দুর্নীতির কথা উঠেছে তার মধ্যে তো ওই পরীক্ষায় নম্বর দেওয়ানো, ভর্তি, এই সমস্ত বিষয়ে একটা দুর্নীতির ছোঁয়া আছে বলে অভিযোগ উঠেছে। আলটিমেটলি তো শিক্ষা দপ্তরই না। মত প্রকাশের স্বাধীনতায় শিক্ষা দপ্তর তার মানে হস্তক্ষেপ করছে। এবার এটা নিয়ে যদি কর্মরত শিক্ষক শিক্ষিকারাও প্রতিবাদে নেবেন, আবার যদি ওই কিছু ছাত্রছাত্রী, ডাক্তারির ছাত্রছাত্রী তারা আন্দোলন করছে, তাদের সমর্থনে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা পথে নামছে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ফিল্ডের লোক নামছে, কোথাও তো বাকি নেই। এবার স্কুলের সব কটা স্কুলের ছাত্রছাত্রী যদি একসঙ্গে পথে নামে, ওখানে ওই আন্দোলনকারী ডাক্তাররা তারা চিকিৎসায় অংশগ্রহণ করছেন না, কর্মবিরতি, প্রতিবাদে। এবার যদি ছাত্র ধর্মঘট শুরু হয়ে যায়, আমি বলছি হঠাৎ এতগুলো, যেখানে সবাই মিলে বিপ্লব করতে নেমে পড়েছেন, নিজ বিপ্লব বটে, এটা বিদ্রোহ প্রতিবাদ ওগুলো না, আমি বিপ্লব বলছি তার কারণ নিজেদের ভেতরে যা যা আমাদের এতদিন ধরে আটকে রেখেছিল সেগুলোকে ভেঙে চুরে আপনার আমার বাড়ির লোকেরা, যারা কোনোদিন আমরা কোনো কিছুতে বেরোয়নি চট করে, পাড়ার মোড়ে গন্ডগোল হলে বাড়ির দরজা ভালো করে বন্ধ করে দিই, জানলা বন্ধ করে দিই, তারা সবাই রাস্তায় বেরিয়ে এসছেন। একদিন না, খেয়াল করে দেখুন, অনেকগুলো দিন কিন্তু হয়ে গেল। হুজুগ বলতে পারবেন না, রোজ বেরোচ্ছেন, কেউ না কেউ বেরোচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রের মানুষ আলাদা আলাদা করে নিজেদের সংগঠন নিয়ে বেরোচ্ছেন। বলতেই পারেন এত আলাদা আলাদা কেন? যারা কোনোদিন বেরোতেন না তাদের তো বেরোতে গেলে একটা কমফোর্ট জোন চাই, এটাই স্বাভাবিক প্রবৃত্তি। বেরোচ্ছেন তো। যত বিপ্লব হয়েছে, যত বিদ্রোহ হয়েছে, তাতে যারা অংশ নিয়েছেন তার মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন ক্ষেত্র নিজের মতো করে রাস্তায় নেমেছে, তারপর সব রাস্তাগুলো একসাথে মিলে গেছে। এটাই বিপ্লবের কোথাও গিয়ে হয়তো চেনা ছবি, ইতিহাস তাই বলে। এবং সব থেকে বড় কথা কি জানেন, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ আটকানো যাবে না, তারপরেও প্রতিবাদে সেন্সরশিপ। সুপ্রিম কোর্টের বক্তব্যকে চ্যালেঞ্জ, অধিকার আছে সেই জন্যে। এটা কি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হলো? দেখুন আলটিমেটলি তো মানুষজন যদি কোথাও গিয়ে ভেতরে এরকম অসহিষ্ণু হয়ে ওঠে, নিজেদের নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করে এবং তার প্রতিবাদেই রাস্তায় নামে, সেটাকে চ্যালেঞ্জ করা কি খুব বুদ্ধিমানের কাজ? লোকসভা ভোটের আগে দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে যে মিছিল বেরিয়েছিল, দেখিয়েছিলাম আপনাদের, তাতেও তো স্কুল পড়ুয়াদের হাঁটতে দেখেছিলাম। তখন সেই ছবিগুলো এখন তো আবার নতুন করে ভাইরাল হবে। শিক্ষামন্ত্রী নিজে সেই মিছিলে ছিলেন। তৃণমূল তখন কি যুক্তি সাজিয়েছিল? পড়ুয়ারা স্বেচ্ছায় এসছে। আর আজকে সমস্ত মানুষজন তো স্বেচ্ছায় রাস্তায় নামছেন। তৃণমূলের মিছিলে স্বেচ্ছায় হাঁটা ছেলেমেয়েরা তিলোত্তমার জন্য স্বেচ্ছায় বিচার চাইছে না, এটা কি করে নিশ্চিত করে ফেললো শাসক দল? 20 আগস্ট লিখিত অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা চাপানো যাবে না। 22 আগস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ফের বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনোভাবেই আটকানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ কি তাহলে বিকাশ ভবনের কানে পৌঁছয়নি? সল্টলেকের এই ভবনেই রাজ্যের শিক্ষা দপ্তর, এখানেই বসেন শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা। দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে খুব ব্যস্ত, একের পর এক শোকজ লেটার লেখা চলছে। কেন শোকজ? কিসের শোকজ?
তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব হয়েছে বেশ কিছু স্কুল। প্ল্যাকার্ড হাতে মিছিলও করেছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা, তাতে রুষ্ট শিক্ষা দপ্তর। 22 আগস্ট নির্দেশিকা জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইএ। বলা হয় স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা। নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তরও। বলা হয় স্কুলের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে যুক্ত থাকতে পারবে না। কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে অংশ নিলে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। তবে কি তিলোত্তমার হয়ে প্রতিবাদকে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছে শিক্ষা দপ্তর? এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই হাওড়ার 3 স্কুলের ওপর ক্ষোভ শিক্ষা দপ্তরের। শুক্রবার মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল হাওড়ার 3 স্কুল, বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল, বেঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। হাওড়ার 3 স্কুলকে শোকজ জেলা শিক্ষা পরিদর্শকের। স্কুলের সময় কেন মিছিল? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। মিছিলটা হয়েছে সেটা 4:45-এর পর হয়েছে, স্কুল টাইমের পর। না, স্কুল চলাকালীন তারা আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল। তবে শিক্ষা দপ্তরের চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না স্কুল পড়ুয়ারা। ধর্ষিতা চিকিৎসকের হয়ে বিচার চেয়ে সরব ওরা। প্রধান শিক্ষক বাধা দেওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে পূর্ব মেদিনীপুরের ময়না দক্ষিণ অনুখা মুখ্যদা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকও। আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে হোক। আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম, কিন্তু কেউ মানছে না। আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক। পথে নেমে পড়েছে তিলোত্তমা স্কুলের ছাত্রছাত্রী, প্রাক্তনীরাও। প্রবল বৃষ্টির মধ্যেই ট্রাফিক মোড় অবরোধ করা হয়। দোষীদের শাস্তি অবশ্যই দিতে হবে। যতক্ষণ এই দোষীদের শাস্তি দেয় ততদিন সকালে পথে থাকবো আমরা, এই অঙ্গীকার আমরা করছি। বড় মিছিল বেরোয় দক্ষিণ হাওড়ায়। মিছিলে একসঙ্গে 12টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বেতাইতলা ফাঁড়ি থেকে জিটি রোড ধরে মন্দিরতলা পর্যন্ত চলে মিছিল। বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন শিক্ষক শিক্ষিকারা। কণ্ঠ ছাড়ো জোরে, এটাই একমাত্র স্লোগান। ছাত্রছাত্রীদের পথে নামাকে আটকাতে গিয়ে যদি তাদের মধ্যে বাঁধন ভাঙা একটা প্রতিবাদ তৈরি করে দেওয়া হয়, এক প্রতিবাদে তারা পথে নামতে চেয়েছিল, তার সঙ্গে সঙ্গে যদি তাদের চাপিয়ে রাখার, আটকে রাখার, প্রতিবাদী হতে না দেওয়ার মুখ হিসেবে তারা কোথাও গিয়ে শিক্ষা দপ্তরকে দেখতে পায়, তাহলে তাদের প্রতিবাদের অভিমুখটা কোন দিকে ঘুরে যেতে পারে খেয়াল করেছে শিক্ষা দপ্তর? সেটা তখন সামলানো যাবে তো? দেখুন, লোক যখন নামে না, যখন স্বতঃস্ফূর্তভাবে নামে, যখন ওই ইলেকশনের মিছিলে হাঁটার মতো সুশৃঙ্খল পলিটিক্যাল পার্টির মিছিলে স্বেচ্ছায় কোট অ্যান্ড কোট যায় না, নিজেরা প্রাণের তাগিদে নামে, তখন মানসিকতাটা কমপ্লিটলি অন্যরকম থাকে। সেটা কি বুঝতে পারছেন না তারা? সেই জায়গাটায় তারা বাঁধ দিতে চাইছেন, পারবেন তো? অথবা বাঁধ দিয়ে তার গতিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেবেন না তো? হঠাৎ করে যদি বান বিরাট গতিতে ছুটে আসে, যাকে হরপাবন বলে, সামনে যা পড়ে সব কিন্তু ভেসে বেরিয়ে যায়। মাথায় আছে তো? দেখুন, যে বিষয়ে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন, সেই একই বিষয়ে মেয়েদের রাত দখলের কর্মসূচিতে রাম আর বামের চক্রান্ত খুঁজে পেয়েছিল তৃণমূল। আবার 18ই আগস্ট যুবভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সমর্থকদের প্রতিবাদেও তো রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেয়েছিল শাসক দল। একইভাবে স্কুলের পড়ুয়াদের প্রতিবাদে কি রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন তৃণমূল নেতারা? সব কিছুতে সিঁদুরে মেঘ দেখছেন নাকি? প্রতিবাদ জিনিসটা কিন্তু শাসকের একদম চিরকালের অপছন্দ, যে যখন যেখানে থাকেন আর কি। এখন কুণাল ঘোষ আজ এক্স হ্যান্ডেল লিখেছেন যে স্থানীয় স্তরে কিছু রাজনৈতিক শক্তি স্কুল পড়ুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করেছে। স্কুলে কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকাও রাজনৈতিক পক্ষপাত করে কচিকাচাদের পথে নামাচ্ছে। শিক্ষা দপ্তর সেটাকেই নাকি রুখতে চেয়েছে। 14ই আগস্ট রাতে আরজি করে হামলা ঢুকতে পারেনি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার বলেছিলেন যে একসঙ্গে 7,000 লোক জড়ো হতে পারে, হাসপাতালে হামলা করতে পারে, এই আন্দাজ নাকি তাদের কাছে ছিল না। অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স সেদিন কাজ করেনি, সেটা বিনীত গোয়েল নিজেই স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু তারপরে এই দুটো ঘটনা দেখলাম আমরা।
তার ঘটনার পেছনের কারণগুলো শুনলাম, কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন। তারা জানতে পেরেছেন যে পেছন থেকে কোনো রাজনৈতিক শক্তি, কিছু টিচার, তারা ছাত্রছাত্রীদের এভাবে উস্কোচ্ছে। আর তার সঙ্গে আরেকটা বিষয় ছিল, ওই যারা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বাতিলের প্রতিবাদে গায়ে জার্সি পরে ওইখানে নেমে পড়েছিলেন বিধাননগরে, ওই সল্টলেক স্টেডিয়ামের সামনে, যুবভারতীর সামনে, তাদের পেছনেও গন্ডগোলের ছক আছে বুঝে তো পুলিশ দুজনকে গ্রেফতার করে ফেলেছিল। তার মানে ইন্টেলিজেন্স ফেলিওর বলে সবসময় যেটা বলা হয়, ব্যাপারটা ঠিক সেরকম না। ইন্টেলিজেন্স বিষয়টা বোধহয় ডুমুরের ফুলের মতো, জানেন তো, আছে কিন্তু দেখা যায় না, অথবা সেই রূপকথার গল্পের মতো, এই ছিল এই নেই, এই ছিল এই নেই, সিলেক্টিভ, মাঝে মধ্যে মাথা তোলে, মাঝে মধ্যে ডুব মারে, এভাবেই ধরতে হবে। আমাদের শুধু একটা জিনিস বুঝতে পারছি না, জানেন তো, যে এই ইন্টেলিজেন্স জিনিসটা কেন এত বড় একটা ধাঁধা হয়ে গেল বলুন তো, আর সেটা কেন রাজনৈতিক অস্ত্র হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। স্কুলের তাদেরই কোনো দিদির নারী যখন ধর্ষিতা হয়, খুন হয়, তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে। আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে। তিলোত্তমার জন্য সহমর্মতে দেখে যদি মিছিল করা হয়, সেই মিছিলে কোনো অপরাধ কিছু নেই, শান্তিপূর্ণ মিছিল। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ কোনো কাজকর্ম করলে সেখানে বাধা দেওয়া যাবে না। শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগগুলো আসার কারণেই স্কুল আওয়ার্সে কিছু হবে না। আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে। তৃণমূল আমলে এরকমই হয়েছে, সে তার এখতিয়ার জানে না। আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আমরা আপনাদেরকে প্রয়োজনে লিগাল সাপোর্ট দেবো। আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেবো। এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে, আন্দোলনে নামানোর জন্য একটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে, মানে এরকম কম্পিটিশন হয়ে গেছে। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এখন পলিটিক্সে নামা উচিত না। পুলিশ প্রতিবাদীদেরকে হয়রান করার জন্য দিনের পর দিন কেজি ধরে নোটিশ পাঠাচ্ছে। ওই বিজ্ঞপ্তি এইভাবে মুখের উপর ছুঁড়ে ফেলে অস্বস্তিটা কি বলুন তো? পড়ুয়ারা বড় হচ্ছে, দুনিয়া চিনছে, সব কিছু বুঝতে শিখেছে, ওদের তো মনে হতেই পারে যা চলছে তা ঠিক নয়। তাদের যদি এইটা মনে হতে পারে যে না, এখন সৌগত রায় ভোটে দাঁড়িয়েছেন, ওই মিছিলে যাওয়া উচিত, তাহলে তাদের তো এটাও মনে হতে পারে যে আরজি করে আমাদের এক দিদিকে যেভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদ আমাদের করা উচিত। রাজনৈতিক নেতা তো নয় ছাত্রছাত্রীরা, আমরা তো জানি। তার ফলে ওদের এই সিলেক্টিভ ব্যাপারটা নেই, কখনো কখনো একরকম মাপকাঠিতে চলবো, কখনো কখনো আরেক রকম মাপকাঠিতে চলবো, তাই না? এই চলাটাকে আটকাতে যদি কেউ চান না, এই যে এদের মানে স্বতঃস্ফূর্ত এদের একটা প্রতিবাদী মানসিকতা, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে অনেক কিছু অচল হয়ে যেতে পারে, জানেন তো। দেখুন, ছাত্রছাত্রীরা মিছিলে হেঁটেছে, গলা ফাটিয়ে স্লোগান দিয়েছে, এই স্লোগানটা কেন কেউ সহ্য করতে পারছে না? তিলোত্তমার জন্য বিচার চাইছে তারা। শাসককে তো ছেলেমেয়েরা কেউ শুলে চড়ায়নি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত কেউ শাসক দলকে, যে স্বতঃস্ফূর্তভাবে যে সাধারণ মানুষজন নেমেছে, কেউ গোটা ব্যাপারটাকে শাসক দলকে তারা কাঠগড়ায় তোলেননি, তাকে নিশানা করেননি। রাজনৈতিক দলগুলোর কথা ছেড়ে দিলাম। তাহলে ঠাকুর ঘরে কে সিনড্রোমটা কেন দেখা দিচ্ছে? জোর করে দমন করতে গিয়ে, আবার বলছি, গোটা বিষয়টা নিজেদের দিকে টেনে নিয়ে আসা হচ্ছে না তো? দেখুন, যে হাওড়ায় 3টে স্কুলকে শোকজ করেছে শিক্ষা দপ্তর, সেই হাওড়াতেই আজ 12টা স্কুল একসঙ্গে তিলোত্তমার জন্য বিচার চেয়েছে, পথে নেমে প্রতিবাদ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, জানেন তো, হাওড়ার তারা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার একটা মিনিট খানেকের বক্তব্য, যাতে তিনি ছাত্রীদের শেখাচ্ছেন যেটা অন্যায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করলে নিজেকে ঠকানো হয়। প্রতিবাদ করাটা কতটা জরুরি। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে
তোমরা সামিল হতে চাও। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলে, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি, এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। তোমাদের সবসময় মাথায় রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা মরো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও। প্রত্যেকটা কথা যেগুলো বলেছেন কি মুশকিলে ফেলে দিয়েছেন বলুন তো কাউকে কাউকে। এর একটা শব্দের কেউ বিরোধিতা করতে পারবেন? টিকবে সেই বক্তব্য? যারা এটার প্রতিবাদ করবেন তারা নিজেদের কি প্রমাণ করবেন? চাইছেন তারা মানুষজন প্রতিবাদ করতে ভুলে যাক, অন্যায় দেখলে প্রতিবাদ না করুক? মনে অনেক রাজনৈতিক নেতারা অনেক কিছু চান, সেটা ছেড়ে দিন, কিন্তু সামনে তো ভালো ভালো কথা বলেন, ফলে বলতে পারবেন না। তারা বলতে পারবেন যে তারা সমর্থন করছেন এই ঘটনাটাকে? অসাধারণ বক্তব্য। আর একটা জিনিস, তারা সুন্দরী স্কুলের প্রধান শিক্ষাকে কিন্তু বলছেন যে পুলিশ সহযোগিতা করছে, মনুষ্যত্ব সহযোগিতা করছে, এবং পুলিশ প্রশাসনিকভাবে প্রতিবাদের অনুমতি দেয়নি, কিন্তু তারপরেও তারা ছাত্রীদের নিরাপত্তা দিতে এসছে। তারা তাদের কাজটা করেছে, তারা সরকারি দায়িত্ব, সরকারি অর্ডার পালন করেছে, আবার একই সঙ্গে নিজেদের যে দায়িত্ব সেটাও পালন করেছে। দেখুন, এর মধ্যে যদি কেউ কোথাও গিয়ে, ওই শুনলেন তো ফিরহাদ হাকিমরা বলছেন উস্কানি রয়েছে, কুণাল ঘোষ বলছেন ষড়যন্ত্র রয়েছে, এগুলো দেখতে টেকতে যান, সেটা অন্তত এই স্কুলটার ক্ষেত্রে যে খাটছে না সেটা তো বুঝতে পারলাম, প্রধান শিক্ষকের বক্তব্য থেকেই শুনতে পারলাম। আরেকটা জিনিসও মনে হচ্ছে জানেন তো, একটু একটু করে বুঝতে পারছি এই সমস্ত চক্রান্তের ভূত সেটা আসলে প্রতিবাদের মধ্যে শাসক দল দেখতে পায়, এর মধ্যে একটা অস্বস্তি কাজ করে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে হাইজ্যাক করেছিল যে দল, সেই দলকে এখন মনে করছে যে সাধারণ মানুষের ক্ষোভকে তাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন বিরোধীরা। যে অস্ত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘায়েল করেছিলেন, সেই অস্ত্র বুমেরাং হতে পারে ভেবে কি তৃণমূল যে কোনো প্রতিবাদে বিরোধীদের ইন্ধন দেখতে পাচ্ছে? আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছিল সিপিআইএমের ছাত্র আর যুব সংগঠন। হ্যাঁ, এটা রাজনৈতিক উদ্যোগ। কাক ভেজা মিছিল নিয়ে লালবাজারের দিকে যাচ্ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা, কিন্তু এসএফআই আর ডিওএফআই এই মিছিল আটকানোর জন্য লালবাজারের অনেক আগেই প্রায় দুর্গ তৈরি করেছিল কলকাতা পুলিশ। বাম ছাত্র যুবদের মিছিল সেই ব্যারিকেডে আটকে যায়, রাস্তায় জমা জলের মধ্যে খুব একটা ধস্তাধস্তিতে যায়নি কোনো পক্ষ, শুধু মীনাক্ষী সহ কয়েকজন লালবাজারে যান, কিছুক্ষণ থেকে বেরিয়ে আসেন। কলকাতা পুলিশই নাকি মীনাক্ষী সহ কয়েকজন বাম নেতা নেত্রীকে লালবাজারে সমন করেছিল। কয়েকজনের হাজিরা আর বাকিরা তাদের সঙ্গী। ডাক্তারদের ক্ষেত্রেও তো একই জিনিস দেখা গেছিল, দুজনকে ডাক, হাজারের হাঁক। সেটা কি এই যে কোথাও গিয়ে একটা বিরাট ব্যারিকেড, সেটা কি চাকরির মতো কাজ করলো? নাকি বাধা দিলে বা জোর করলে কোনো খারাপ সিচুয়েশান তৈরি হয় যদি, তাহলে আন্দোলনের রাশটা বিরোধীদের মুঠোয় পড়তে সুবিধা হবে, এটা বুঝেই কি পুলিশকে সংযত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল? লালবাজার রোজই ডাকছে, ঘুম থেকে উঠছে ফেসবুক পোস্ট দেখছে আর ডাকছে, ঘুম থেকে উঠছে টিভিতে দেখছে এসএফআই ডিওএফআই লড়াই করছে, ডাকছে। লালবাজারে ডাকার কিছু মানে আলাদা করে কারণ লাগে না। ওরাই তো ডেকেছেন, ওরা তাহলে বন্ধ করে দিলেন কেন? ওরাই তো ডেকেছেন, ছাত্র যুবরা তার উত্তর দিতে যাচ্ছে, তো সমনটা পাঠিয়েছিলেন কেন ইন দ্য ফার্স্ট প্লেস? গুন্ডামি করলো তৃণমূলের পাঠানো মস্তানরা, আর ডিওয়াইএফআই এসএফআই কে চমকানোর জন্য সমন পাঠালেন।
এখন সমনের উত্তর দিতে যাচ্ছে, এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখুন, লোহাকে আগুনে পুড়িয়ে যত পেটানো হয় তা তত মজবুত হয়। লোহার হাতিয়ার এইভাবেই তৈরি হয়। 14ই আগস্ট রাতে আরজি করে হামলা যেন ডাক্তারদের প্রতিবাদকেও একদম পিটিয়ে পিটিয়ে অস্ত্র বানিয়ে দিয়েছে, জানেন তো। দেশের বাকি অংশে ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার হয়ে গেলেও আরজি করে ডাক্তাররা কিন্তু অনড়। তারা মনে করছেন ওখানকার তারা সমর্থন করেছিলেন, কিন্তু আসল জলটা তো তাদের নাকের ওপর দিয়ে বয়েছে। তাদের একজন সঙ্গী তিনি তো মারা গেছেন, তিনি ধর্ষিতা হয়েছেন, তাদের গায়ে আঁচ পড়েছে। সুপ্রিম কোর্টও কিন্তু কোনো নির্দেশ দেয়নি, অনুরোধ করেছে, এটা খেয়াল রাখবেন, ওই কর্মবিরতি বন্ধ করতে। এদিকে ডাক্তাররা কাজে না ফিরলে স্বাস্থ্যকেন্দ্রে অচলাবস্থা তৈরির পরিস্থিতি তৈরি হবে। তেমন মানুষের প্রতিবাদও তো চলছে, সেটাও চলতে থাকবে। দেখুন, অনেকগুলো জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনিতেই সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি ছকা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আজ প্রতিষ্ঠিত আর বিশিষ্ট ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য ভবনে একটা বৈঠক হয়েছে। তাদের অচলাবস্থা কাটাতে অনুরোধ করছে স্বাস্থ্য বিভাগ। সেই ডাক্তারদের তালিকায় ছিলেন কুণাল সরকারও, যাকে কয়েকদিন আগে লালবাজারে তলব করা হয়েছিল। তলবের কারণটা অন্য ছিল, কিন্তু ডাক্তাররা দল বেঁধে লালবাজার যাওয়ার পর পুলিশ কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীর কাছে সহযোগিতাই চেয়েছিল। জিনিস বাড়তে 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 যে একটা ক্রিমিনালাইজেশন, দ্য লট অফ ক্রিমিনাল এলিমেন্টস ইন ভেরিয়াস লেভেল অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন যে ঢুকে পড়েছে, অনেকে মনে করেছেন যে তারই একটা বিভৎস চেহারা আমরা দেখলাম 9 তারিখে। কিন্তু একেবারে আজকের মিটিংয়ে যে খুব একটা সমাধান সূত্র বেরোবে বলে মনে হলো না। বোঝানোর কথা বলছেন, কিন্তু কি নিয়ে মানুষ বোঝাবে, সেই বোঝাতে যাবার মতো পরিস্থিতি ডাক্তারদের সেই বিশ্বাস বা সেই কনফিডেন্স আজকে ইন্ডিভিজুয়াল ডাক্তার বা ডাক্তার সংগঠনদের মধ্যে দেখা গেল না। ওনাদেরকে বললাম कि पश्चिम बंग we are all committed for a transparent investigation. Matter is under judiciary. আমাদের পুরো যে প্রোব হচ্ছে সেটা সিবিআই করছে, স্টেট গভর্নমেন্ট পুরো সহযোগিতা করছে। কত মারাত্মক একটা কথা কুণাল সরকার বললেন, শুনতে পেলেন? ডাক্তারদের সহযোগিতা চাওয়া হচ্ছে, কিন্তু তাদের দাবিগুলো, তাদের প্রতিবাদ যে কারণে, সেইটার ক্ষেত্রে অন্তত তারা কোনো রকম কনফিডেন্স পাচ্ছেন না। অর্থাৎ স্বাস্থ্য ভবনের বিভিন্ন কার্যকলাপে স্বাস্থ্য ভবনের ওপর তাদের ভরসা, বিশ্বাস দুটোই গেছে। সেই জন্যই হয়তো এখন বারবার ওই কুণাল ঘোষকে এসে বলতে হচ্ছে, ব্যাখ্যা করে দিতে হচ্ছে, কখনো স্বাস্থ্য দপ্তরের কথা, কখনো শিক্ষা দপ্তরের কথা। কারণ ওখানকার লোকজন কেউ কিছু বললে বাকিরা সেটাকে বিশ্বাস করতে পারছেন না। কখন কেউ নিজের দায়িত্বটা অন্যের ওপর তুলে দেয় জানেন? যদি নিজের দায়িত্বটা নিজে পালন না করে। ওই বলছিলাম শুরুতে, কেন এখন পর্যন্ত কোথাও গিয়ে এই সঞ্জয় রায়ের সাথে তো শাসক দলের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি, তাহলে এত বেশি কড়া হওয়ার চেষ্টা কেন? প্রতিবাদকে দমিয়ে দেওয়ার চেষ্টা কেন? প্রতিবাদ তো এমন একটা দাবিতে, যে দাবি নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং সরব হয়েছেন, যে দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, তাহলে বাকিদের কোথাও গিয়ে কি এরকম প্রতিবাদটা আমরা করতে পারি, ওরা করতে পারে না, এরকম একটা ব্যাপার আছে নাকি? নাকি কোথাও গিয়ে আস্তে আস্তে গোটা বিষয়গুলো ওই কোথাও সন্দীপ ঘোষ হয়ে স্বাস্থ্য ভবনের দিকে আসতে পারে? স্বাস্থ্য ভবনের দিকে আসলে সেটা আলটিমেটলি সরকারের গায়ে এসে পড়তে পারে। এইটা মাথায় রেখেই কি রাস্তা বন্ধ করতে চাইছে সরকার? এই রকম পরিস্থিতিতে রাস্তা বন্ধের যে উদ্যোগ, সেটা ঠিক না ভুল, সেটা দেখার জন্য কিন্তু এখন অপেক্ষা করতে হবে। আমার ধারণা এটা সাধারণ মানুষের থেকেও সরকার বা শাসক দলের লোকজনই একটু বেশি করে অপেক্ষা করছেন সেই সিদ্ধান্তগুলোর সঠিক ছিল কিনা, বা যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো সঠিক কিনা সেটা বোঝার জন্য।